নমস্কার, আমি গৌতম চন্দ্র হাওলাদার, স্পন্দন মিডিয়া বাংলাদেশ থেকে আপনাদেরকে সকলকে সাদর সম্ভাষণ। আজ আমরা প্রাগ ঐতিহাসিক কিছু সত্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ ভারতবর্ষ তো আসলেই একসময় হিন্দুদের পাক ভারত উপমহাদেশের শাসনভার ছিল হিন্দুদের হাতে। পারস্য বা ইয়ামিন থেকে ইখতিয়ার উদ্দিন আহমেদ বখতিয়ার খিলজির নেতৃত্বে 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পরাজয়ের মধ্য দিয়ে পাক ভারত উপমহাদেশে মূলত হিন্দুদের রাজত্ব অবসান ঘটে। এরপরে মুঘল আমল, সুলতানি আমল, বিভিন্ন মুসলিম শাসকগণ এই পাক ভারত উপমহাদেশে শাসন করে। তারপরে ব্রিটিশরা আসে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পতনের মাধ্যমে। সেই ইতিহাস সকলেরই জানা। সে থেকে 200 বছর ব্রিটিশরা শাসন করে। তারপরে 1936 সালে লর্ড মাউন্টব্যাটেন এবং লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ভারত শাসন আইনের মাধ্যমে পাক ভারত উপমহাদেশ অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব তখনকার সময় একটা জিন্না এবং মোহাম্মদ আলী জিন্না এবং মহাত্মা গান্ধীজির নেতৃত্বে মহাত্মা গান্ধীজি চেষ্টা করেছিলেন যে যাতে পাক ভারত উপমহাদেশ বিভক্ত না হয়, যাতে ব্রিটিশরা এই দেশ শাসন থেকে অবনতি গিয়ে তারপরে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে যাতে পাক ভারত উপমহাদেশে তারা থাকতে পারে। কিন্তু জিন্না সাহেবকে বোঝাতে মহাত্মা গান্ধীজি ব্যর্থতার পরে তারপরে সিদ্ধান্ত নেন, ঠিক আছে, তিনি যখন ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে যখন দ্বিজাতি তত্ত্ব সামনে আনলেন, তখনই মূলত এই হিন্দু মুসলিমের বিভাজনটা তৈরি হয়। তো যাই হোক, এরপরের ইতিহাস তো সকলেই জানা। তারপর 40 সালের লাহোর প্রস্তাবে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলিম যে যে এলাকার সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেখানে স্টেটস কথাটা ছিল। তো জিন্না সাহেব তো ওইখানে স্টেটস 47-এ দেশ ভাগ হওয়ার পরে জিন্না সাহেব ওই স্টেটসের পরিবর্তে কিন্তু স্টেট করে ফেলে, যার জন্য আমাদের এই যে পূর্ব বাংলায় কিন্তু 40 সালের লাহোর প্রস্তাবের আলোকে আমাদের বাংলাদেশ কিন্তু তৎকালীন সময় স্বাধীন হয়ে যায়। তো কিন্তু ওই স্টেটসের কারণে আমরা কিন্তু তখনকার সময় পশ্চিম পাকিস্তানের সাথে এই ধর্মীয় রিলিজিয়ানের কারণে কিন্তু আমরা সেই সময় পশ্চিম পাকিস্তানে যেতে বাধ্য হই। পরবর্তীতে তো 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আবার পুনরায় পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তো সেই ইতিহাস তো আপনাদের কারোই অজানা নয়, আমি সেই ইতিহাসে যাব না। তো আমার এই কথাগুলো বলার একটাই কারণ, আমরা দেখছি যে অনেক ভারতীয় মিডিয়া বলেন, বিভিন্ন ইউরোপের দেশে বসে অনেকে ইউটিউব চ্যানেলের ইউটিউবাররা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন এবং
২৪-এর ৫ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আমরা আসলে সেই ব্যাখ্যায় এই আরও পরে যাব। আরও মানে আগে বিষয়টা বুঝি যে আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতির মানে পার্থক্যটা কী। তো আমরা গতকালকেও আমরা যে আলোচনাটা করেছিলাম, কিন্তু আমি শেষ করতে পারি নাই বিভিন্ন আবহাওয়াজনিত কারণে। তো আমরা গতকালকের যে আলোচনায় আমরা যদি দেখি যে G7 যে কয়েকদিন আগে ফ্রান্সে সম্ভবত অনুষ্ঠিত হয়ে গেল, তো সেখানে 7টি দেশের 7টি পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের প্রতিনিধিরা ছিল। ওখানে শুধু G7-এর সদস্য নয়, শুধু একমাত্র ভারতের মোদিজি ওইখানে আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি ওখানে ওই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তারপর তো আমরা মিডিয়াতে সবাই প্রত্যক্ষ করলাম যে মোদিজির বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অবস্থান। আসলে এই G7-এর বৈঠকে এই ট্রাম্প মোদিজির দীর্ঘ আলোচনা হয়, বিভিন্ন দেশের সাথে আলোচনা হয়, হওয়ার পরে এরপরেই কিন্তু মূলত শেখ হাসিনা ভারতে বসে তার দেশে ফেরার একটা ঘোষণা দিলেন। এই ঘোষণাটাই কিন্তু আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এখন তোলপাড়। আর বাংলাদেশের রাজনীতি তো সবাই বোঝেন যে কি অবস্থা, হ্যাঁ, সেটা তো মিডিয়াতে প্রকাশ পাচ্ছি। তো এর পিছনেও অনেক লজিস্টিক কারণ আছে। অনেকে বলে যে 5ই আগস্টের পরে যে ভারত কেন আক্রমণ করে না, ভারত কেন পদক্ষেপ নেয় না। আসলে ভারত এখন তো আসলে একা না, এখন এইটার সাথে অনেক কিছু রিলেটেড আছে। তো ভারত চাইলেই একটা যুদ্ধ বাঁধিয়ে যুদ্ধের পরিণতি, যুদ্ধের ব্যয়, যুদ্ধের ক্ষয়ক্ষতি এই সব কিছু হিসাব নিকাশ করে এবং উদীয়মান একটি অর্থনীতির দেশ 140 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন মোদিজি। তো তাকে তো আসলে এবং পাশাপাশি আরও এই সাবকন্টিনেন্টে অনেকগুলো দেশের স্বার্থ জড়িত আছে। তো জিও পলিটিক্সের অনেক ব্যাপার আছে, আন্তর্জাতিক রাজনীতির অনেক ব্যাপার স্যাপার, সব হিসাব নিকাশ করেই মোদিজি ধীরে 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 আগাচ্ছেন। তো যাই হোক, একটা গলায় কাটা বাঁধলে হুট করে তো আর কাটাটা সরিয়ে ফেলা যাবে না, এটা কারো কাম্য না। তো কাটা বাঁধানো যায়, কিন্তু তা অপসারণ করা খুব কঠিন, সেটাই বাস্তবতা। তো যাই হোক, আমরা যদি দেখি যে G7-এর সম্মেলনের পর জাপানের প্রধানমন্ত্রী সফর করলেন এবং আরও একটা আশ্চর্যের বিষয় যে ইদানিং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জেডি ভান্সের মুখের উপরই বলে দিলেন যে আমেরিকার বিকল্প আমাদের ভারত আছে। এই কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যত মুসলিম দেশগুলোর যে নেতাদের, উদীয়মান নেতাদের যে মানে নেতা শূন্য হয়ে গেছে পরিষ্কার, তো এই বিভিন্ন কারণে। তো এই যে যুক্তরাষ্ট্র থেকে আজকে ইসরায়েলের মতন একটি প্রভাবশালী দেশ আজকে যে তাদেরকে এক প্রকার অর্থে তালাক দিতে যাচ্ছেন, এটার পিছনে অনেক
কারণ আছে, অনেক ব্যথা আছে, অনেক বিশ্বাসঘাতকতা আছে, অনেক অনেক কিছুই জড়িত। তা না হলে হঠাৎ করে ইরান যুদ্ধের পরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর মুখ থেকে এ ধরনের একটা কথা আসবে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে জাপানের প্রধানমন্ত্রী সফরের পরেই পরপরই পরপরই তারা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা আমাদের যুক্তরাষ্ট্রের বিকল্প ভারত রয়েছে। এই যে কথাটা, যেটা সারা বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের এই যে বিশ্ব এখন এখন কিন্তু বিশ্ব, আমি দেখছি যে আমার উপলব্ধি, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ মিখাইল গর্বাচেভ যে 90 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পিছনে যে ভূমিকা রেখেছিল, আমার মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যেভাবে বন্ধুদের অর্থাৎ ন্যাটোভুক্ত যে দেশগুলোর যে বন্ধুদেরকে যেভাবে মানে তাদের সাথে যে বিশ্বাসঘাতকতা, যেভাবে তাদেরকে তিরস্কার, যেভাবে ভৎসনা এগুলো করে যাচ্ছেন, এতে আসলে আমি মনে করছি যে আসলে যুক্তরাষ্ট্রর অখণ্ডতা নিয়েও তো এখন বিভিন্ন প্রদেশেও দেখা যাচ্ছে মিডিয়াতে যে তাদের দেশেই বিক্ষোভ চলছে। তো এই বিষয়গুলো, এবং ট্রাম্প আবার নতুন করে সেই ইরানে আবার নতুন করে যুদ্ধর দামামাও বাজাচ্ছেন, এবং মার্কিনীদের বা নেটোভুক্ত দেশগুলোকে আবার কীভাবে একই সারিতে আনার এই যে পলিসি, এইটাও তিনি আবার নতুন করে সাজাচ্ছেন। হ্যাঁ, তো আসলে এদিকে আবার মোদিজি সে পারমাণবিক যুদ্ধে তিনি বিশ্বাসী নন। তিনি হলো আত্মরক্ষা এবং আত্মনির্ভর পৃথিবী গড়ার, আত্মরক্ষা এবং আত্মনির্ভর দর্শন নিয়ে পৃথিবীর সকল মানুষকে নিয়ে তিনি এক ছাতার নিচে উনি আনতে চান। এই দর্শনটাকে তিনি কিন্তু পৃথিবীতে এস্টাবলিশড করে ফেলেছেন। যার কারণে আমরা যদি দেখি জিও পলিটিক্সে যে খামেনির মৃত্যুর পরে ইসরায়েল অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর ছবির উপরে কিন্তু ইরানের যারা ওই জানাজায় আসছিলেন তারা কিন্তু পাথর নিক্ষেপ করেছিলেন, কিন্তু ক্ষোভের সেই ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর পাথর নিক্ষেপ করেছিল। এইতেই বোঝা যাচ্ছে যে এই যে পাথর নিক্ষেপের ঘটনাটা, যেটা সারা পৃথিবীর মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ক্ষোভটা মূলত মার্কিনীদের উপর। এখন এই যে এবং ইসরায়েলকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে, এটা মুসলিম যে 52টি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র আছে তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন যে ইসরায়েলকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এই সারা পৃথিবীতে তাদের স্বার্থ সিদ্ধির জন্য শুধু ইসরায়েল নয়, ন্যাটোভুক্ত সকল দেশগুলোই এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই বুঝে ফেলেছে যে এমনকি ইউক্রেনের যে জেলেনস্কি, সেও কিন্তু মোদিজির শরণাপন্ন হয়েছেন যে এই যুদ্ধ, রাশিয়ার সাথে যে যুদ্ধটা, এইটা কিভাবে করা যায়, যুদ্ধবিরতি করা যায় বা এইটার সমাধান কিভাবে করা যায়, এর জন্য কিন্তু বহুবার তিনি নেগোসিয়েশন করছেন বা ওইখানে আছেন। কারণ তারা জেলেনস্কিও বুঝে গেছেন যে এই
এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রই শুধু আমাদেরকে ব্যবহার করছে। এখানে আসলে প্রকৃত আমরাই যুদ্ধ করি, আমরাই মরছি, কিন্তু স্বার্থ হইল মার্কিনীদের। এই বিষয়টা নিয়ে সকলেই কিন্তু বুঝে গেছেন। যার জন্য এখন এবং যুক্তরাষ্ট্র যে মানে স্বার্থ ফুরালে পিছন থেকে যে ছুরি মারতে কাউকে দ্বিধাবোধ করে না, এটাও সকলের কাছে মানে পরিষ্কার। যার জন্য এখন এই বিষয়টা নিয়েই কিন্তু সারা পৃথিবী ইতিমধ্যে কিন্তু কোনো দেশকে, এই ইউরোপ বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো বলেন, তারা কিন্তু একটা বিশ্বাসযোগ্য কোনো প্ল্যাটফর্ম পায়নি বা বিশ্বাসযোগ্য নেতা পায়নি। কিন্তু এখন সে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র ভারতকে এবং মোদিজি সরকারের নেতৃত্বকে তাদের কাছে বিশ্বাসের একটি আস্থা এবং বিশ্বাসের একটি জায়গা এবং বিশ্ব যে মঞ্চ, অর্থাৎ আমি আগেও বলেছি যে জাতিপুঞ্জ নামক প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ নামক সংগঠনটি কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। এরপর জাতিসংঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠন করা হলো। এখন জাতিসংঘ তার মানে কি মার্কিনীদের এক পুতুল একটা সংগঠন। আমি আশা করব যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, এই জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটিও আর থাকবে না মনে হয়। হয়তোবা নতুন কোনো সংগঠনের উদ্ভব হবে, নতুন কোনো বিশ্ব নেতাদের নেতৃত্বে নতুন করে শান্তি এবং অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে। এবং এই যে পারমাণবিক যুদ্ধের পরিবর্তে বিশ্ব এখন চাচ্ছে যে অর্থনৈতিক যুদ্ধ, মানুষ মুক্তবাজার অর্থনীতির যুদ্ধ, কিভাবে পরস্পরের স্বার্থ সুরক্ষা করে কিভাবে ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং প্রত্যেকটা মানুষের উন্নত জীবন কিভাবে দেওয়া যায়, সেই প্রচেষ্টাই কিন্তু সকলে মগ্ন। তো এখন আর এই যুদ্ধ যে খেলা, যুদ্ধ মারণাস্ত্র, এই প্রতিযোগিতায় এখন আর বিশ্বের কোনো সভ্য মানুষ থাকতে চায় না। এরা এই যুদ্ধের অবসান চায় এবং এই যুদ্ধ খেলা, এতে যে শুধু ধ্বংস, এই ধ্বংসযজ্ঞ আর কোনো মানুষ, সভ্য মানুষ দেখতে চায় না। হ্যাঁ, যার জন্য এখন তারপরও মোদিজি চাচ্ছেন যে না, যুক্তরাষ্ট্রকেও আমরা বাইরে রাখতে চাই না। যুক্তরাষ্ট্রের যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাদেরকে নিয়েই আমরা নতুন বিশ্ব কিভাবে করতে পারি, এই একঘেয়েমি নীতি এবং জাতিসংঘ সনদের মাধ্যমে কিভাবে বিশ্ব পরিচালিত হতে পারে, সেই দিকে কিন্তু সে, আমার যেটা উপলব্ধি, মোদিজি সেই দর্শন নিয়েই কিন্তু এগোচ্ছেন। কিন্তু যদি তিনি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে সেই রকম সাড়া না পান এবং তিনি যদি বারবার বিশ্বাসঘাতকতা করেন, কারণ ট্রাম্প প্রশাসনকে মানুষ এখন আর বিশ্বাস করে না, এটাই সত্য কথা। কারণ তিনি এখন এক কথা বলবেন, পরবর্তীতে সে আর এক কথা বলেন। তো যার জন্য যে বিশ্বাস এবং আস্থার যে জায়গা, সেইটা ট্রাম্প প্রশাসন নিজেই নষ্ট করে ফেলেছে। যার জন্য তাকে আর কেউ বিশ্বাস করছে না। এখন এই সংকট থেকে বিশ্ববাসীকে উত্তরণ করতে হলে নতুনভাবে বিশ্ব চিন্তা, বিশ্ব ভাবনা, বিশ্ব রাজনীতি সকল কিছুই পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কোনো বিষয় না। কারণ পৃথিবীতে কোনো রিলিজিয়ানকে ধ্বংস করা যাবে না। কত মানুষ আপনি মারতে পারবেন এক পারমাণবিক দিয়ে? তো এভাবে কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ, কোনো জাপানে দেখেন হিরোশিমা নাগাসাকিতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিকের ধ্বংসলীলা দেখেছে বিশ্ববাসী, কই সেই জাপান কি শেষ হয়ে গেছে? জাপান কিন্তু ধ্বংস হয় না। কিন্তু আপনি মধ্যপ্রাচ্যের যদি 52
গোটা দেশে সহ বা মুসলিম উম্মায় 200 কোটি প্রায় মানুষ আছেন, পৃথিবীতে বসবাস করেন। এদেরকে কি ধ্বংস করা সম্ভব? খ্রিস্টান বৌদ্ধ প্রায় 200-300 কোটি মানুষ পৃথিবীতে বস করে। অর্থাৎ আমরা প্রায় সকল ধর্ম মিলিয়ে 800 প্রায় 900 কোটির মতন পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বসবাস করি। তো পৃথিবী নামক গ্রহ থেকে কি এই মানব জাতির অস্তিত্ব কি বিলীন করা সম্ভব হবে? সম্ভব হবে না। যাই হোক, এই যুদ্ধ কাউকে ধ্বংস মানে আঘাত করে, কাউকে কষ্ট দিয়ে, কারো সম্পদ হরণ করে কোনোদিন কোনো শাসক টিকে থাকার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে। তাইলে হিটলার দাম্ভিকতার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলেছিলেন যে জার্মানিদের রক্ত নীল। এই দাম্ভিকতাও কিন্তু একসময় চূর্ণ হয়েছে। তো আমরা সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, যে আজকে তো পৃথিবীতে একসময় ব্রিটিশ সারা পৃথিবীতে প্রায় ব্রিটিশ অর্ধেক শাসন করত। আজকে ব্রিটিশদের অবস্থা কোথায়? 250 বছর যাবৎ আমেরিকার উত্থান হয়েছে। আবার কালের বিবর্তনে হয়তোবা এই আমেরিকাও থাকবে না, কারণ জার্মানিও ছিল একসময় বহাল তবিয়াতে ছিল। জার্মানির আজকে সেই দাপট নাই। আবার এটা প্রকৃতি আসলে নিয়ন্ত্রণ করে। তো এই যে বিষয়গুলো আমরা আপনাদেরকে বললাম, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমি তো আসলে ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। অনেক বিজ্ঞজনরা খুব সুন্দরভাবে ইউটিউবে এসে আরও সুন্দরভাবে তাদের উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হই। তো আমি কারোর সাথে এটা নিয়ে আমি অসম প্রতিযোগিতা করছি না। আসলে বাস্তবতা দেখে, যে বাস্তবতার নিরিখেই আমি আসলে কথাগুলো বলছি। আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং আইনের ছাত্র হিসেবে আমি যতটুকু পড়াশোনা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দীর্ঘদিন যাবৎ এবং স্বেচ্ছাসেবী মূলক সংগঠনে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু আমার উপলব্ধি থেকে যতটুকু আমি বর্তমান বিশ্ব পরিস্থিতি উপলব্ধি করেছি, তার আলোকেই কিন্তু আমার মতামত ব্যক্ত করেছি। তো আপনাদের যদি আমার এই আলোচনা যদি মনকে আলোড়িত করে, হৃদয়কে আলোড়িত করে, আমাকে একটু উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।